আর এই সাবজেক্ট গুলা আর যখন কি পড়ি তখন তো মনে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে তো ভুলে যাই। এগুলো এরকমই, এগুলো এই সাবজেক্টের একটা বৈশিষ্ট্য কি, তোমার যতক্ষণ পড়বা ততক্ষণ তোমার মাথা কাটাইতে হবে। তুমি যদি 5 মিনিট পড়ো, তোমার 5 মিনিটে তোমার মাথা কাজ করবে। তুমি রিল্যাক্স মোডে কোনো পড়াশোনা করতে পারবে না এখানে। যতক্ষণ পড়বা ততক্ষণ তোমার মাথা কাটাইতে হবে। হ্যাঁ স্যার, এই যে কন্ট্রোল সিস্টেম, হ্যাঁ, তারপরে যে ডিসক্রিট, যা পড়ি যখন পড়ি তখনই মন থাকে, একটু পরে দেওয়া যাবে বলে থাকে। বুঝতে পারছি। যাক, তোমাদের তার মুখস্থ করতে হইতেছে না কিছু, সব ওপেনই থাকবে। সমস্যা স্যার, যদি এগুলো মুখস্থ করে পরীক্ষা দিতে হইতো তাহলে খবর আছিল। মুখস্থ করতে মুখস্থ হইতেছে না, করা লাগলে পরে তাহলে ভালো হইতো, তাহলে মনে থাকতো। এই জন্য তো সমস্যাটা উন্নতি হয়েছে স্যার। এটাই আর কি, এটাই আর কি। সব তো আছে, এই জন্য আসলে সমস্যা তো পড়তে উন্নতি হইছে। স্যার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, যা কি করার আছে দেখো। আমরা গত ক্লাসে কনভলিউশন নিয়ে আলোচনা করছি। দুইটা সিগন্যালের কনভলিউশন হলো জাস্ট আমাদের জেড ডোমেনে দুইটা সিগন্যালের গুণফল। টাইম ডোমেনে কনভলিউশন, জেড ডোমেনে মাল্টিপ্লিকেশন। এই জন্য গত ক্লাসে আলোচনা হ্যাঁ, করছি। এই ক্লাসে আজকে আমরা দেখব কোরিলেশন অফ টু সিকোয়েন্স। দুইটা সিগন্যালের কোরিলেশন, যেমন x1 এর জেড ট্রান্সফর্ম যদি x1 জেড হয়, x2 এর জেড ট্রান্সফর্ম যদি x2 জেড হয়, তাহলে বলতে পারি কোরিলেশন x1 x2, x1 x2 এর মধ্যে কোরিলেশন ইকুয়াল টু বলতে পারি, এটা কি কোরিলেশনের ফর্মুলা, টাইম ডোমেনে কোরিলেশনের ফর্মুলা। ফর্মুলাটা কি হবে, সামেশন অফ n ইকুয়াল টু ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x1 n x2 n মাইনাস l। এটা হলো আমার টাইম ডোমেনের কোরিলেশন, তাই না? টাইম ডোমেনের কোরিলেশন। তো এটাকে যদি আমি জেড ডোমেনে দেই, জেড ডোমেনে হ্যাঁ, আমাদের, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার কোন। হ্যাঁ, টাইম ডোমেনে যেটা কোরিলেশন, এটা জেড ডোমেনে কি হবে, স্যার এখানে যে এলটা নিয়ে আসলো, এলটা কি এর কি শুনছে? এই এলটা, এই এল কোরিলেশনের টপিক গুলো একটু রিকল করো। এই যে স্যার প্রথমে ওই, হ্যাঁ, এই যে এলটা, এটা একটা ফাংশন, কোরিলেশনের না স্যার এই ফাংশন। যে আর আর x1 x2, হ্যাঁ এটা এটা আর জি x1 স্যার। x2 এল, x1 x2 হলো ফাংশনের নাম হলো আর, ফাংশনের নাম হলো আর, এর আর x1 x2 ফাংশনের নামই হলো আর x1 x2। আমরা বিভিন্ন ফাংশন তৈরি করি না, যেমন হ্যাঁ বুঝছি স্যার। x1 একটা ফাংশন, x2 একটা ফাংশন, এই টুটা কি, টুটা হলো এই x1 মানে নামটা, নাম আর কি, আর কিছু না। এখানে যদি আমি নাম দিতাম বাবুল, বাবুল এল, তাও হইতো, সমস্যা নাই, কিন্তু বাবুল এল বললে তো আর তোমরা চিন্তা না। এই জন্য নাম দিলাম আর x1 x2, অর্থাৎ x1 x2 এর মধ্যে কোরিলেশন ফাংশন, জি স্যার। x1 x2 এর মধ্যে জি স্যার। কোরিলেশন ফাংশন হলো আর, এবং ফাংশনের ভেরিয়েবল হলো এল। এই এলটা হলো ফাংশনের ভেরিয়েবল। এই ফাংশনটা এমন যে, এই ফাংশনটা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল জি ধরনের স্যার। এন এর সামেশন। এই এন এর মান ভেরি করব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ভেরি করে যে মানগুলো পাবো সবগুলো মানকে আমি যোগ করে ফেলবো, যোগ করে ফেলবো। এটা হলো এই ফাংশনটা, এই ফাংশনটা ডেফিনেশন। তো এইখানে এল এর ব্যবহার কি, এখানে x2 n - l, এটা হলো হ্যাঁ কোরিলেশনের ইকুয়েশন। আমাদের কোরিলেশনের অধ্যায়টা খুলে দেখো, আমি মিডের আগে পড়াইছিলাম কোরিলেশন, খুলে দেখো এই ফাংশনটা আমি আলোচনা করছি। তো এটা হলো কোরিলেশন ফাংশন। কোরিলেশন জিনিসটা কি ছিল আমাদের মনে করো তো দেখি, মিডের আগে পড়াইছিলাম, মনে আছে? কোরিলেশন কি ছিল, কনভলিউশন কি ছিল, মিডের আগে পড়াইছিলাম। কোরিলেশন হলো দুইটার মধ্যে সম্পর্ক, দুইটা ফাংশনের মধ্যে সিমিলারিটি খুঁজে বের করা, একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালের ম্যাচ কতটুকু। আচ্ছা বললেন না। ধরো একটা সিগন্যালের সাথে, যেমন আমি বললাম সাদ্দাম এবং বাবুল, সাদ্দাম এবং বাবুলের মধ্যে মিল কতটুকু আছে, এই মিল খুঁজে বের করা, ঠিক আছে? এরকম স্যার এরকম ভাবে দুইটা সিগন্যাল যদি থাকে, দুইটা সিগন্যালের মধ্যে যদি আমাদের মিল খুঁজে বের করার প্রয়োজন পড়ে, তখন আমরা কোরিলেশন ফাংশন ইউজ করি। কোরিলেশন ফাংশনটা আমাদের দুইটা সিগন্যালের মধ্যে সিমিলারিটি খুঁজে বের করে। এটা সাধারণত বিভিন্ন ধরনের সিগন্যালকে অ্যানালাইসিস করার জন্য ব্যবহার হয়। যেমন ধরো আমাদের রাডার টেকনোলজি, আমরা যখন দূরে কোনো একটা সিগন্যাল প্রেরণ করি এবং এগুলো রিফ্লেক্টেড সিগন্যাল যখন আমার আসে, তখন আমাদের সেন্ডিং সিগন্যাল এবং রিফ্লেক্টেড সিগন্যালের মধ্যে সিমিলারিটিস খুঁজে বের করে আমরা দূরের কোনো অবজেক্ট সম্পর্কে ধারণা পাই। অর্থাৎ কোন ধরনের ম্যাটেরিয়াল থেকে, কোন ধরনের সারফেস থেকে সিগন্যালটা রিফ্লেক্ট হয়ে আসছে,
ওই ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা ধারণা পাই। পানির নিচে ওইখানে কি নরম কাদা মাটি আছে নাকি ওখানে কোনো ধরনের আগ্নেয় শিলা আছে, এগুলোর আমরা অস্তিত্ব খুঁজে পাই কি সিগন্যাল প্রেরণ করে, তাই না? রিফ্লেক্টেড সিগন্যাল দেখে আমরা অ্যানালাইসিস করে এগুলো খুঁজে পাই, তাই না? জি স্যার। প্রতিফলিত যে জি স্যার। সিগন্যালটা আসে ওগুলো অ্যানালাইসিস করে আমরা এগুলোকে ডিফাইন করতে পারি। তো এগুলো যে সিগন্যালটা প্রেরণ করছে আর যেগুলো রিফ্লেক্ট হয়ে আসছে দুইটার মধ্যে সিমিলারিটি খুঁজি আমরা। যদি দেখি সিমিলারিটির উপর ডিপেন্ড করে আমরা অ্যানালাইসিস করি যে এই জায়গায় এই জিনিসটা থাকতে পারে, এই জায়গায় এই জিনিসটা থাকতে পারে। ক্লিয়ার? যে মাটির নিচে পারমাণবিক চুল্লি, গোপন পারমাণবিক চুল্লি আছে কি নাই, এগুলো স্যাটেলাইট থেকে সিগন্যাল প্রেরণ করে বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো বিশ্বগুলো ধরে কেমনে? সিগন্যাল অ্যানালাইসিস করেই তো ধরে, তাই না? বিভিন্ন ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করে এগুলো জি স্যার। তো এগুলো হলো দুইটা সিগন্যালের মধ্যে সিমিলারিটি খুঁজে বের করা। এটা হলো অর্থাৎ টাইম ডোমেইনে যেটা কোরিলেশন, এটা যখন আমি জেড ডোমেইনে করব, জেড ডোমেইনে জাস্ট হবে x1z এবং x2z এর মাল্টিপ্লিকেশন সাথে আমাদের জেড ইনভার্স 1, ঠিক আছে? অর্থাৎ x1z ইনটু x2z ইনটু জেড ইনভার্স 1, জাস্ট এই দুটার মাল্টিপ্লিকেশন করে জেড ইনভার্স 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমাদের জেড ডোমেইনে কোরিলেশন হয়ে যায়, ঠিক আছে? টাইম ডোমেইনে কোরিলেশনটাকে আমরা এইভাবে ডিফাইন করি। আর জেড ডোমেইনে কোরিলেশন বের করা অনেক সোজা, আমরা অনেক সিম্পল প্রসিডিউরে জেড ডোমেইনে কোরিলেশন করতে পারি, যে কারণে আমাদের জেড ডোমেইনে কোরিলেশন করাটাই অনেক ইজিয়ার টাইম ডোমেইনের চেয়ে। এই কারণে আমরা অনেক সময় যে টাইম ডোমেইনের কোনো একটা কমপ্লেক্স সিগন্যাল থাকলে এটাকে জেড ডোমেইনে কনভার্ট করে কোরিলেশন করে ফেলাই। টাইম ডোমেইনে কোনো একটা কমপ্লেক্স সিগন্যাল থাকলে জেড ডোমেইনে কনভার্ট করে এটাকে আমি কনভোকেশন করে ফেলাই, কনভোলেশন করে ফেলাই, ঠিক আছে? কারণ কনভোলেশন এবং কোরিলেশন জেড ডোমেইনে ইজিয়ার টাইম ডোমেইনের চেয়ে। এটা বুঝতে পারছো তো? এই যে এখানে একটা প্রুফ দেয়া আছে, এটার আমি প্রুফটা যাইতাছি না, আমি জাস্ট এখন একটা एग्जांपल দেখাই। যেমন মনে করো ডিটারমাইন দা অটো কোরিলেশন সিকোয়েন্স অফ দিস সিগন্যাল, এই সিগন্যালের অটো কোরিলেশন বের করতে বলবে। অটো কোরিলেশন মানে কি? অটো কোরিলেশন মানে হলো নিজে মানে একই সিগন্যালের মধ্যে সিমিলারিটি খুঁজে, একই সিগন্যালের মধ্যে কোরিলেশন, অর্থাৎ একই সিগন্যালের মধ্যে কোরিলেশন হলো অটো কোরিলেশন, আর ডিফারেন্ট দুইটা সিগন্যালের মধ্যে কোরিলেশন হলো ক্রস কোরিলেশন। এটা আমরা মিডের আগে পড়ছি। তো অটো কোরিলেশন বের করতে বলছে মানে xn এর দুইটা সিগন্যালের মধ্যে একই সিগন্যালের মধ্যে কোরিলেশন করতে হবে। তো এই কোরিলেশন হলো যদি জেড ডোমেইনে যাই তাহলে হবে আর এক্স এক্স জেড ইকুয়াল টু জেড আর এক্স এক্স এল ইকুয়াল টু এক্স জেড এক্স জেড ইনভার্স 1, ঠিক আছে? তাহলে এই সিগন্যালটার আমরা জানি, আমরা এই সিগন্যালটা জেড ডোমেইনটা আমরা জানি কারণ এগুলো আমরা কইরা আসছি। এই সিগন্যাল জেড ডোমেইনটা আমাদের হলো xz ইনটু 1 ইকুয়াল টু 1/1 মাইনাস a জেড ইনভার্স 1, তাই না? এটা আমরা জানি, যার আরও সি হলো এটা আমরা জানি, আমরা কইরা আসছি এর আগের ম্যাথগুলো। তো তাহলে এখানে x জেড ইনভার্স 1 মানে কত? x জেড ইনভার্স 1 মানে হলো 1/1 মাইনাস a জেড ইনভার্স a জেড, তাই না? 1/1 মাইনাস a জেড। এখানে x জেড এর জায়গায় জেড ইনভার্স 1 বসাইলে কি হইতাছে? এই ফাংশনে জেড ইনভার্স 1টা জেড হয়ে যাইতেছে, তাই না? আর এটা হয়ে যাইতেছে জেড ইজ লেস দেন 1/a। এটা বুঝতেছ না? এই লাইন থেকে এই লাইন কিভাবে পেলাম? এই লাইন থেকে এই লাইন কিভাবে পেলাম এটা তো বুঝতে পারছো না? জি স্যার, জি স্যার। জাস্ট আমি এখানে জেড এর জায়গায় জেড ইনভার্স 1 বসাইতেছি বা জেড টু দি পাওয়ার 1 বসাইছি, -1 বসাইছি, বসাইলেই আমি এই মানটা পেয়ে গেছি। জি স্যার। অনুরূপ ভাবে আরও সিও চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। তো এটা আমরা বুঝতে পারছি। এখন এটা দেখি, এটা যদি পাই তাহলে বলতে পারি আর এক্স এর জেড সমান সমান
আর ফাংশনটা কই, এই যে এই ফাংশনটা, হ্যাঁ এই ফাংশন। একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা এই লাইনটা মনে হয় তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, আমি এই লাইনটা একটু দেখাই ক্লিয়ার করে। এই যে আমাদের ফর্মুলাতে আছে x1z x2z ইনভার্স 1, এটা হলো আমাদের ফর্মুলা, তাই না? এটাই তো আমাদের ফর্মুলা, অর্থাৎ কোরিলেশন, দুইটা সিগনালে কোরিলেশন হবে x1z x2z টু দি পাওয়ার -1, এটা তো ফর্মুলা, তাই না? এখন এই সিগন্যালের অটো কোরিলেশন বের করতে বলছে। অটো কোরিলেশন মানে কি, এক্সএন সিগন্যালটাই দুইবার হবে, এক্সএন সিগন্যালটাই দুইবার হবে, এই সিগন্যালটাই হবে, কিন্তু এই সিগন্যালটাই তো একটা এক্সএন এবং আবার আবার হবে কি এক্সএন। এক্সএন এর জেড ট্রান্সফর্ম কি হয়, এক্সজেড, এক্স জেড। আবার যখন আরেকটা এক্সএন হবে, আরেকটা এক্সএন এবং এক্সএন এর মধ্যে কোরিলেশন, তাই তো? আবার এক্সএন, এটার জন্য আমি কি লিখলাম, এক্স জেড ইনভার্স 1, এক্স জেড ইনভার্স 1, দেখো এক্স টু জেড ইনভার্স 1 না, তাহলে আবার লিখবো এক্স জেড ইনভার্স 1। এই জিনিসটাই এই যে এখানে লিখছি, তাই না? এক্স জেড ইনভার্স 1, এখানে যাচ্ছে x1, x1 এর জায়গায় লিখলাম xz, আবার এখানে x2 এর জায়গায় লিখলাম xz ইনভার্স 1, x2 z ইনভার্স 1 এর জায়গায় xz ইনভার্স 1। এর 1 আর 2 টা খালি আসলো না, কারণ কি, এটা হলো অটো কোরিলেশন, আর এটা হলো ক্রস কোরিলেশন এক্সাম্পল। ক্লিয়ার? বুঝতে পারছো তো? তো এখান থেকে xz সমান সমান পাইলাম এইটা, xz ইনভার্স পাইলাম এইটা। এখন এই ইকুয়েশনে মান বসাই দাও, এই ইকুয়েশনের মধ্যে জাস্ট এখন এই দুইটা মান বসাই দাও। কোন ইকুয়েশন দেখাই, এই ইকুয়েশনে, এই 1 নাম্বার ইকুয়েশনে এখন তোমরা যে কাজটা করবা, এই xz এর মান বসাই দিবে এইখানে, xz ইনভার্স এর মান বসাই দিবা এই জায়গায়, ঠিক আছে? এই দুই জায়গায় মান বসাই দাও, তাহলে আর xxz, এই আর xxz টা কি থাকবে তখন, এই আর xxz টা তখন হয়ে যাবে, এই মানটা বসাই দিলে 1/1 মাইনাস a z ইনভার্স, 1/1 মাইনাস a z ইনভার্স হলো না, সাথে গুণ, কোনটা, এই মানটা কত, 1/1 মাইনাস a z। এখন এই দুটো গুণ করো, গুণ করলে তোমরা পাইতাছ হলো এটা। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো তো? হ্যালো এতশাম? জি স্যার। আচ্ছা, তাহলে আরো সিটা দেখো, আরো সি অনুরূপ ভাবে আমাদের এই দুইটার কম্বিনেশনে আমাদের আরো সি হইতাছে a is greater less than z is less than 1/a। জাস্ট এই দুইটা কম্বিনেশন করো, এই দুইটা কম্বিনেশন করে আমাদের আরো সি পাইতাছি, আরো সি পাইলাম এটা। তাহলে এটাই হলো আমাদের এই সিগন্যালের কোরিলেশন, এই যে সিগন্যালের জেড ডোমেনে তার কোরিলেশন। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয়, আচ্ছা এই টপিকটা বুঝতে পারছো তো, কোরিলেশন কিভাবে করলাম? এখন যদি আমি দুইটা সিগন্যাল দিতাম, দুইটা সিগন্যাল দিয়ে যদি বলতাম কোরিলেশন করো, তাহলে কি করতা, ক্রস কোরিলেশন করতা। প্রথম সিগন্যালটাকে xz রাখতা, পরে সিগন্যালটাকে xz ইনভার্স 1 করে দিতা, করে দিয়ে আমাদের দুইটাকে মাল্টিপ্লাই করে তোমরা আমাদের ক্রস কোরিলেশন করতা। এরকম যদি কোনো एग्जांपल থাকতো, ঠিক আছে? ক্লাস টেস্ট দিয়ে তোমরা দিবা, ক্লাস টেস্ট মঙ্গলবার, এই মঙ্গলবারের দিন ক্লাস টেস্টে আমি এগুলো থেকে কোশ্চেন করব, যে বলবো যে xn সিগন্যালে তো x1n এত x2n এত দেওয়া আছে, তোমরা এই দুইটার মধ্যে ক্রস কোরিলেশন করো জেড ডোমেইনে, দিয়ে দিব। তখন তোমাদের ধরুন एग्जांपल সলভ করতে হবে, বা বলবো কনভলিউশন করো জেড ডোমেইনে, তখন জেড ডোমেইনে কনভলিউশন করবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন অফ টু সিকোয়েন্স, দুইটা সিগন্যালের মধ্যে মাল্টিপ্লিকেশন। টাইম ডোমেইনে মাল্টিপ্লিকেশন খুব সহজ একটা জিনিস, কিন্তু জেড ডোমেইনে মাল্টিপ্লিকেশন টু মাচ ডিফিকাল্ট। আচ্ছা এক সেকেন্ড, এক স্যার আসছে তো, একটু কথা বলি। হ্যাঁ, তাহলে x1n দেখো, টাইম ডোমেইনে যদি আমাদের x1n এবং x2n এর x1n এর জেড ট্রান্সফার যদি x1z হয়, x2n এর জেড ট্রান্সফার যদি x2z হয়, তাহলে টাইম ডোমেইনে মাল্টিপ্লিকেশন x1n এবং x2n, তাই না?
এই দুইটা মাল্টিপ্লিকেশন, কিন্তু জেড ডোমেইনে কিন্তু এত সহজ না। টাইম ডোমেইনে দুইটা সিগন্যালকে যত সহজে গুণ করা যায়, কিন্তু জেড ডোমেইনে দুইটা সিগন্যালকে গুণ করা হলো সবচেয়ে কঠিন একটা কাজ। বুঝতে পারছো? যে কারণে আমাদের গুণের কাজটা টাইম ডোমেইনে করাই ভালো, জেড ডোমেইনে করা ভালো না। কারণ জেড ডোমেইনে এটাকে গুণ করতে গেলে কি করতে হবে, 1/2 যে সার্কুলার ইন্টিগ্রেশন অফ x1 v x2 z/v ইনটু v ইনভার্স 1 dv, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমার মাল্টিপ্লাই করতে হবে জেড ডোমেইনে। খুবই কমপ্লেক্স, তাই না? হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, স্টুডেন্ট ক্লাস যখন শুরু হয় তখন স্টুডেন্ট ছিল 5 জন, এখন কমতে কমতে 3 জন কেন? স্যার সবাই মনে হয় চলে গেছে। স্যার বাবুলের কারেন্ট গেছে গা। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, টাইম ডোমেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আচ্ছা স্যার। একটু রেসপন্স করো, তোমরা বুঝতেছো কিনা একটু রেসপন্স করো আমার সাথে। তো টাইম ডোমেনে যেটা মাল্টিপ্লিকেশন, জেড ডোমেনে কি এটা আমাদের ইন্টিগ্রেশন। দেখো আমাদের সার্কুলার ইন্টিগ্রেশন করতে হইতাছে, অর্থাৎ একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন আমাদের করতে হইতেছে, তাই না? কমপ্লেক্স একটা ইন্টিগ্রেশন আমাদের করতে হইতাছে। x1 v x2 z/v ইনটু v ইনভার্স 1 dv, এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এখানে c কি, c is a closed contour which encloses the origin and lies with the region of convergence common to both x1 এবং x2। সিটা হলো এমন একটা এরিয়া, একটা সার্কুলার এরিয়া, যে সার্কুলার এরিয়াটা অবশ্য x1 v এবং x2 v এর আরো সি কে ইনক্লুড করে একটা এরিয়া হলো আমাদের সি। অর্থাৎ একটা সার্কুলার ইন্টিগ্রেশন করতে হবে এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ আরো সির রেঞ্জের মধ্যে একটা সার্কুলার ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে x1 v এবং x2 z/v v ইনভার্স 1 dv, এই ফর্মুলায় যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন করতে পারবো। খুবই কমপ্লেক্স কাজ, যে কারণে আমরা সচরাচর জেড ডোমেইনে মাল্টিপ্লিকেশন করি না। মাল্টিপ্লিকেশন করতে গেলে সবচেয়ে গুড চয়েস হলো টাইম ডোমেইনে কনভার্ট করে তারপর মাল্টিপ্লাই করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, পারসেভালস রিলেশন, এটা হলো পারসেভালস রিলেশন। জাস্ট তোমরা মনে রাখো, জাস্ট এটা ফর্মুলা, ঠিক আছে? ইনিশিয়াল ভ্যালু থিওরাম, এটা আমাদের লাগবে না, ইনিশিয়াল ভ্যালু থিওরাম। তো এই হলো আমাদের জেড ডোমেইনের প্রপার্টিস অফ জেড ডোমেইন, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন এই যে আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, প্রপার্টিস অফ জেড ডোমেইন, এগুলো সবগুলোর সামারি এই টেবিলে দেয়া আছে, টেবিল 3.2। এই টেবিল 3.2 তে এই টোটাল জেড ডোমেইনের সামারি দেখবা। এই যে দেখো, যা লিনিয়ারিটি প্রপার্টি, টাইম শিফটিং, স্কেলিং, টাইম রিভার্সাল, কনজুগেশন, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, ডিফারেন্সিয়েশন, কনভলিউশন, কোরিলেশন, সমস্ত ফর্মুলাগুলো সামারি আকারে এই এক্সাম্পল 3.2 দেখবা। কেউ যদি সামারি গুলো মনে রাখো তাহলে মোটামুটি বলতে গেলে সে পুরো প্রপার্টি গুলো মনে রাখতে পারবা। যেহেতু তোমাদের এখন পরীক্ষা নাই, অনলাইনে পরীক্ষা, সুতরাং মুখস্থ করতে হবে না। যদি অফলাইন হইতো তোমাদের এই সবগুলো ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হইতো, যেগুলো মুখস্থ করে আসতে হইতো, মাথার কাজ যাইতো, বিরাট বাসা বাইসে গেছো। আর এগুলো হলো কমন জেড ট্রান্সফর্ম, যেগুলো ফর্মুলা সূত্র আকারে আমরা ব্যবহার করি। এই যে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য সূত্র আকারে এই ধরনের কনভলিউশন গুলো আমরা ব্যবহার করি। তো এগুলো মুখস্থ করতে হইতো ম্যাথ করার জন্য। যে ফোন আসছে একটা। হ্যালো, হ্যাঁ তোমাদের এই সূত্রগুলা, আচ্ছা এইগুলো সবগুলা তোমাদের মনে রাখবা, বিভিন্ন সলভ করার জন্য আমাদের এগুলো আমাদের কাজে লাগে। যেমন কিছু এই নরমাল এই প্রবলেম গুলো আর কি সলভ করার জন্য আমাদের জেড ডোমেইন করার জন্য লাগে। আর এগুলো সবগুলো এক্সাম্পল, সূত্রের এক্সাম্পল আমি বিভিন্ন ধরনের এক্সাম্পল যে সলভ করাইলাম ওগুলোই আর কি ফর্মুলা আকারে এনে দেওয়া আছে। এতক্ষণ যে এক্সাম্পল প্রবলেম গুলো সলভ করলাম এগুলো এখানে ফর্মুলা আকারে দেওয়া আছে, ঠিক আছে? তো এই পর্যন্তই হলো আমাদের জেড ট্রান্সফর্ম। তোমাদের কোর্স জেড ট্রান্সফর্মের কোর্স আজকে শেষ। এইটুকু আমরা জেড ট্রান্সফর্ম, এরপরে টপিক গুলো মোটামুটি তোমাদের কোর্সের সাথে এতটা প্রাসঙ্গিক না। আমাদের এই বইয়ে তো আসলে অনেক কিছু আছে, এগুলো কোর্সের সাথে প্রাসঙ্গিক না। তবে এই পোল জিরোর ধারণাটা তোমাদের লাগবে, যে ধারণাটা আমরা বিস্তারিত আলোচনা করব যখন ফিল্টার ডিজাইন করব তখন।
এই ফিল্টার ডিজাইনে আমরা এই পোল জিরোর ধারণাটা আমরা আলোচনা করব। আমরা জানি বিভিন্ন ধরনের ফিল্টার বিভিন্ন টাইপের হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, তাই না? বিভিন্ন ধরনের আমাদের ফিল্টার হয়। জি স্যার। জি স্যার। এই ফিল্টার গুলো কেন আমরা এই বিভিন্ন ধরনের ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি নাম দেই, এগুলো ডিপেন্ড করে পোল এবং জিরোর উপরে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ যখন আমরা ফিল্টার ডিজাইন আলোচনা করবো ওই সময়। তো জেড ডোমেইনে আমরা এগুলো আর মাথা ঘামাইতেছি না। তো মোটামুটি জেড ট্রান্সফর্ম তোমাদের এই পর্যন্তই শেষ। এই পর্যন্ত আজকের ক্লাস পর্যন্ত। তোমাদের মঙ্গলবারের দিন একটা ক্লাস টেস্ট দিবা, ঠিক আছে? বৃহস্পতিবার থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব ফার্স্ট ফোরিয়ার ট্রান্সফর্ম বা ফোরিয়ার ট্রান্সফর্ম যেটা বলে ফোরিয়ার ট্রান্সফর্ম, তারপরে সেই সাথে কম্পারেটিভলি আলোচনা করব ফোরিয়ার ট্রান্সফর্ম, পাস ফোরিয়ার ট্রান্সফর্ম। একদিনের মধ্যে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম শেষ করে দেব, কারণ আমাদের ফিল্টারে টাইম দিতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। জি স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।